হ্যালো দর্শক, এখন থেকে প্রায় ৬০ বছর আগে জাপানের ক্যাপিটাল শহর টোকিওতে এক বাবা তার নিজের মেয়ের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এবং ওই মেয়ের পেট থেকে জন্ম নেয় একটা প্রতিবন্ধী বাচ্চা। এই জঘন্য পাপ কাজ থেকে জন্ম নেয়া বাচ্চাটা যখন বড় হয়, তখন সে হয়ে যায় মানুষের রূপে আস্ত একটা জানোয়ার। সে নিজের ছদ্মনাম রাখে র্যাটম্যান এবং এই র্যাটম্যান ছোট ছোট বাচ্চাকে ধরে নিয়ে গিয়ে তাদেরকে মেরে ফেলার পর লাশের সাথে এমন সব জঘন্য কাজ করত যা শুনলে হয়তো আপনার বমি চলে আসবে। ওয়ার্নিং, এই ভিডিওতে একটা সাইকো কিলারের করা খুবই জঘন্য কিছু কাজের খুঁটিনাটি বর্ণনা দেয়া হবে, তাই দুর্বল হৃদয়ের মানুষ হলে ভিডিওটি নিজ দায়িত্বে দেখুন। দর্শকদের কাছে অনুরোধ রইল, এই ভিডিওটা ছোট বাচ্চাদেরকে দেখাবেন না। তো আর কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। আমি রিহাব, আর আপনি দেখছেন কাগজের গল্প। কাগজের গল্প। সাল ১৯৮৮, জাপানের টোকিও শহর। আগস্ট মাসের ২২ তারিখ। ৪ বছর বয়সী মারি নামে ছোট্ট একটা বাচ্চা মেয়ে খেলার জন্য তার বান্ধবীর বাসায় যাচ্ছিল। বান্ধবীর বাসা খুব কাছে ছিল, তাই সে একা একা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। আশেপাশে কোনো মানুষ ছিল না। হঠাৎ একটা কার তার পাশে এসে দাঁড়ায়। কারের ভেতর থেকে একটা অচেনা লোক মারিকে ডাক দেয়, এই যে বাবু, চকলেট খাবে? মারি লোকটার কাছ থেকে চকলেটটা নেয়। লোকটা মারিকে বলে, আমার সাথে এসো, তোমাকে আরও চকলেট দেব। ৪ বছর বয়সী অবুঝ মারি চকলেটের লোভে লোকটার গাড়িতে উঠে পড়ে। এই ঘটনার অনেকক্ষণ পরে মারির বাবা মা যখন দেখে মারি বাড়ি ফিরছে না, তখন তারা তার বন্ধুর বাড়িতে খোঁজ নেয়। কিন্তু তারা গিয়ে দেখে মারি সেখানে যায়নি। পাড়ার আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও যখন মারিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন মারির বাবা মা পুলিশকে খবর দেয়। পুলিশ পুরো শহরে খোঁজাখুঁজি করে, অনেক তল্লাশি চালায়, কিন্তু কেউ বলতে পারে না মারি কোথায়। এই ঘটনার প্রায় ১ মাস পর শহরের একটা পুরাতন ব্রিজের নিচে মারির পচা গলা লাশ খুঁজে পাওয়া যায়। লাশটার গায়ে কোনো কাপড় ছিল না এবং লাশের হাত পা কাটা ছিল। মারির বাবা মা বিশ্বাস করত যে হাত পা না থাকলে মৃত ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তাই তারা লাশের হাত পা খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তারা লাশের হাত পা খুঁজে পাচ্ছিল না। মারির বাবা মা একদম ভেঙে পড়ে। মেয়ে মরার কষ্ট তো তাদের আছেই, তার উপর তাদের এখন বড় ভয় হচ্ছে তাদের মেয়েটা জান্নাতে যেতে পারবে না। মারির বাবা মা লাইভ টেলিভিশনে এসে মারির হত্যাকারীকে অনুরোধ করে। তারা বলে, প্লিজ তুমি যেই হও, আমরা তোমাকে কিছু বলবো না, তুমি শুধু আমাদের মেয়েটার হাত পাগুলো ফিরিয়ে দাও। এর একদিন পরে মারির বাবা মায়ের কাছে একটা আননোন পার্সেল আসে। ওই পার্সেলের ভেতরে ছিল মারির জামা কাপড়, কয়েকটা দাঁত আর একটা কাঁচের বয়ামে সাদা রঙের পাউডার। বয়ামের গায়ে একটা কাগজে লেখা ছিল, এগুলো মারির হাড়ের গুঁড়ো করা পাউডার। দর্শক, একবার চিন্তা করুন এটা দেখার পর মারির বাবা মায়ের ঠিক কেমন লেগেছিল। এখন আমি আপনাকে বলবো সেদিন মারির সাথে কি কি করা হয়েছিল। যেই লোকটা মারিকে তার গাড়িতে করে নিয়ে গিয়েছিল, আপাতত আমরা তাকে র্যাটম্যান নামে জানব। র্যাটম্যান কেন বলছি তা আপনি ভিডিওর শেষে জানতে পারবেন। তো সেদিন চকলেটের লোভে মারি যখন ওই লোকটার গাড়িতে উঠে পড়ে, তখন র্যাটম্যান মারিকে শহরের একটা পুরাতন ব্রিজের নিচে নিয়ে যায়। র্যাটম্যান মারিকে আরও অনেকগুলো চকলেট খেতে দেয়, তার সাথে হাসি ঠাট্টা করে এবং মজার মজার গল্প বলে। মারিও এসবে খুব মজা পায় এবং তার সাথে গল্প করতে থাকে। হঠাৎ করে র্যাটম্যান মারির গলা টিপে ধরে। কয়েক মিনিটের মধ্যেই ছোট্ট মারি মারা যায়। এরপর র্যাটম্যান তার আসল বর্বরতা শুরু করে। র্যাটম্যান মারির গায়ের সব কাপড় খুলে ফেলে। তারপর তার ক্যামেরা দিয়ে ছোট্ট বাচ্চা মেয়ের মরা লাশের ছবি তুলতে থাকে। ছবি তোলা হয়ে গেলে র্যাটম্যান মারির লাশটাকে একটা চাদরে পেঁচিয়ে ব্রিজের নিচেই ফেলে রেখে চলে যায়। কিন্তু এত কিছু করেও র্যাটম্যানের শান্তি হয়নি। সে পরের দিন আবার চেক করতে যায় মারির লাশটাকে খুঁজে পেয়েছে কিনা, কিন্তু সে গিয়ে দেখে লাশটা ওখানে ওই অবস্থাতেই পড়ে আছে। এরপর র্যাটম্যান লাশটার হাত পা কেটে নিয়ে লাশটাকে ব্রিজের নিচে মাটিতে পুঁতে রাখে। হাত পাগুলো বাসায় নিয়ে গিয়ে সে হাড়গুলো আগুন দিয়ে পোড়ায়। তারপর পোড়া হাড়গুলো ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে পাউডার বানিয়ে একটা কাঁচের বয়ামে রেখে দেয়। এর ১ মাস পরে মারির লাশটা খুঁজে পাওয়ার পর মারির বাবা মা যখন টিভিতে এসে তার হাত পাগুলো ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছিল, তখন এটা দেখে র্যাটম্যানের মনে মনে খুব আনন্দ হচ্ছিল। সে মারির বাবা মাকে সেই গুঁড়ো করা হাড়
মারির কয়েকটা দাঁত আর মারির কাপড়গুলো একটা বাক্সে করে পাঠিয়ে দেয়। এভাবে মারির বাবা মাকে মেন্টাল টর্চার করার মাধ্যমেও র্যাটম্যান অনেক আনন্দ পাচ্ছিল। এই ঘটনাটা এখানেই শেষ হতে পারত, কিন্তু এরপর র্যাটম্যান যা যা করা শুরু করে তা এর থেকেও আরও বেশি জঘন্য। এরপর সে টার্গেট করে 7 বছর বয়সী মাসামি ইয়োশিজাওয়া নামে একটা বাচ্চা মেয়েকে। র্যাটম্যান একইভাবে মাসামিকেও চকলেটের লোভ দেখিয়ে নিয়ে যায় এবং তার সাথেও তাই করে যা সে মারির সাথে করেছিল। কিন্তু এবার সে মাসামির বাবা মাকে কোনো বক্স পাঠায় না, বরং সে একটা আননোন নাম্বারে মাসামির বাবা মাকে ফোন করে। মাসামির বাবা মা ফোন রিসিভ করলে সে কোনো কথা বলে না, শুধু জোরে জোরে নিঃশ্বাস নেয়ার আওয়াজ করতে থাকে। এভাবে র্যাটম্যান শুধু ভিকটিমদেরকে হত্যাই করত না, বরং ভিকটিমদের বাড়িতে ফোন করে তাদের বাবা মাকে মানসিকভাবে টর্চার করত। পুলিশ র্যাটম্যানকে ধরার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই তারা কোনো লিড খুঁজে পায় না। এর প্রায় ৭০ দিন পরেই র্যাটম্যান আবার একটা শিকার করে। এবারও একটা 4 বছর বয়সী বাচ্চা মেয়ে, নাম এরিকা নাম্বা। এরিকাকে সে একটা আন্ডারগ্রাউন্ড পার্কিং লটে নিয়ে যায়, কিন্তু এবার প্রথমেই সে এরিকাকে না মেরে তাকে বাঁচিয়ে রাখে এবং এরিকাকে তার কাপড় খুলতে জোর করে। এবং যখন ছোট্ট অবুঝ মেয়েটা তার কাপড় খুলতে থাকে, তখন এই শয়তানটা ক্যামেরা বের করে ভিডিও করতে শুরু করে। এরপর র্যাটম্যান বাচ্চাটার গলা টিপে বাচ্চাটাকে মেরে ফেলে এবং মরা লাশটাকে চাদর দিয়ে পেঁচিয়ে ওই পার্কিং লটের একটা কোণায় ফেলে রাখে। এরিকার লাশটা খুঁজে পাওয়ার পর পুলিশ সহ শহরের সবাই হাই অ্যালার্ট হয়ে যায়। পরপর 3টা মার্ডার হয়েছে, তাও আবার এত কম সময়ের মধ্যে। এরপর থেকে ভয়ে কোনো বাবা মা তাদের বাচ্চাদেরকে একা একা বাড়ির বাইরে ছাড়তে চায় না, হোক সে ছেলে বা মেয়ে। পুলিশ তাদের নজরদারি আরও বাড়িয়ে দেয়। অলিতে গলিতে পুলিশের চেকপোস্ট বসানো হয়। এভাবে প্রায় 6 মাস পার হয়ে যায়, কিন্তু তবুও র্যাটম্যানের কোনো খোঁজ পাওয়া যায় না। ধীরে ধীরে কেসটা কোল্ড হতে শুরু করে। বাচ্চাদের বাবা মায়েরাও এটা ধীরে ধীরে ভুলতে শুরু করে এবং তারা সতর্কতা কমিয়ে ফেলে। এবং এই সুযোগ নিয়েই র্যাটম্যান আবার অ্যাটাক করে। ভিকটিম নাম্বার 4, 5 বছর বয়সী আয়াকো নোমোতো। আয়াকোকেও র্যাটম্যান ঠিক একইভাবেই মারে, কিন্তু সে এবার লাশটাকে ফেলে না দিয়ে সঙ্গে করে বাড়িতে নিয়ে যায়। লাশটাকে র্যাটম্যান টুকরো টুকরো করে কাটে, তারপর টুকরোগুলোকে সাজিয়ে রেখে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলে। লাশের অনেকগুলো টুকরো সে শহরের বিভিন্ন এরিয়ায় ফেলে আসে। কিছু কিছু টুকরো সে ঘরের মধ্যে সাজিয়ে রাখে, আর বাদবাকি টুকরোগুলো রান্না করে খেয়ে ফেলে। এই শয়তানটা লাশের হাত কেটে নিয়ে হাত থেকে গড়িয়ে পড়া পচা রক্ত খেতে থাকে। কিন্তু দর্শক, কথায় বলে না, পাপ বাপকেও ছাড়ে না। এই র্যাটম্যানেরও শেষ সময় ঘনিয়ে আসছিল। ঘটনাটা ছিল আয়াকোর মার্ডারের প্রায় ৪৭ দিন পর। 2টা বাচ্চা মেয়ে তাদের বাড়ির সামনে আঙিনায় খেলা করছিল। র্যাটম্যান তার কারটাকে রাস্তার পাশে পার্ক করে। ঠিক আগের মতোই সে এবারও চকলেটের লোভ দেখিয়ে বাচ্চা দুটোর মধ্যে ছোট মেয়েটাকে তার সাথে করে নিয়ে যায়। মেয়ে দুটোর মধ্যে যে বড় বোন ছিল, সে একটু চালাক ছিল। সে র্যাটম্যানের সাথে যায় না, বরং সে দৌড়ে তার বাবাকে ডাকতে চলে যায়। এদিকে র্যাটম্যান ছোট্ট বাচ্চাটাকে পাশের একটা জঙ্গলে নিয়ে যায়। সে বাচ্চাটার কাপড় চোপড় খুলে দিয়ে ছবি তুলতে থাকে এবং নিজেরও সবগুলো কাপড় খুলে একদম উলঙ্গ হয়ে যায়। শয়তানটা ছবি তোলায় এত মগ্ন হয়েছিল যে পেছন থেকে যে বাচ্চাটার বাবা আসছিল এটা সে লক্ষ্য করেনি। বাবা এসে র্যাটম্যানের মুখে প্রচণ্ড জোরে একটা ঘুষি মেরে দেয়। র্যাটম্যান ছিটকে গিয়ে অনেক দূরে পড়ে যায়। র্যাটম্যান এতটা ভয় পেয়ে যায় যে সে ওই অবস্থাতেই উঠে দাঁড়িয়ে উলঙ্গ অবস্থায় তার ক্যামেরাটা নিয়ে দৌড় দেয়। এদিকে মেয়েটার বাবা দেরি না করে পুলিশকে খবর দেয়। পুলিশও ঠিক সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে। পুলিশেরা যখন জঙ্গলের আশেপাশে খোঁজাখুঁজি করছিল, তখন তারা দেখে একটা পাগলের মতো দেখতে লোক উলঙ্গ হয়ে একটা গাড়ির দিকে দৌড়ে যাচ্ছে এবং তার হাতে একটা ক্যামেরা। পুলিশরা বুঝে যায় যে এটাই হলো কিলার। র্যাটম্যানকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হয়। এরপর এই কিলারের আসল পরিচয় বেরিয়ে আসে। এর আসল নাম হলো সুতোমু মিয়াজাকি। মিয়াজাকির বাবা শহরের অনেক বড় একটা খবরের কাগজ ছাপানো কোম্পানির মালিক। মিয়াজাকির ঘরে তল্লাশি চালিয়ে পুলিশরা অনেকগুলো মাঙ্গা, কমিক বুকস আর অ্যানিমে খুঁজে পায়। এর পুরো ঘর অ্যানিমে আর মাঙ্গার বই দিয়ে ভর্তি ছিল এবং এগুলোর মধ্যে সাজিয়ে রাখা ছিল ভিকটিমদের কাপড় চোপড়, হাড়, দাঁত আর মাংসের টুকরো।
এছাড়াও এই ঘরে ছিল অনেকগুলো ভিডিওস। মিয়াজাকির কম্পিউটারে ও ক্যামেরার মধ্যে সেই ভিকটিম বাচ্চাগুলোর ছবি ও ভিডিও পাওয়া যায়। এরপর মিয়াজাকির সাথে ঠিক কী করা হয়েছিল তা একটু পরে বলছি। তবে তার আগে বলবো মিয়াজাকি কেন এমন একটা জানোয়ার হয়ে গিয়েছিল এবং সে কী কারণে এই কাজগুলো করত। আপনার হয়তো মনে আছে ভিডিওর শুরুতে বলেছিলাম মিয়াজাকির জন্ম ঠিক কিভাবে হয়েছিল। যদিও এটা আদৌ সত্য কিনা তার কোনো প্রমাণ নেই, কিন্তু জন্মের পর মিয়াজাকির একটা বড় শারীরিক সমস্যা ছিল। তার হাতের কবজিগুলো এমনভাবে জয়েন্ট ছিল যে সে হাতের তালু ভাঁজ করতে পারত না, এবং তার হাতের আঙুলগুলো এত লম্বা লম্বা ছিল যে তার হাতগুলো দেখতে একদম ইঁদুরের পায়ের মতো লাগতো। এমন অদ্ভুত দেখতে হাতের কারণে ছোটবেলায় স্কুলের অন্য বাচ্চারা মিয়াজাকিকে বুলি করত। স্কুলে তার কোনো বন্ধু ছিল না এবং সে সব সময় একা একা থাকতো আর সারাদিন অ্যানিমে দেখত এবং মাঙ্গা ও কমিক্স পড়তো। মিয়াজাকির বাবা তার বিজনেস নিয়ে অনেক ব্যস্ত থাকতো, তাই সে তার ছেলের কোনো খোঁজ খবর নিত না। মিয়াজাকির মা এবং দুই বোনও তাকে সবসময় এড়িয়ে চলত। তার পরিবারের কেউই তার কোনো কথা শুনতে চাইত না। এভাবে ছোটবেলা থেকেই আইসোলেটেড থাকার কারণে মিয়াজাকির মানসিক অবস্থা ধীরে ধীরে খুব খারাপ হতে থাকে। একটা সময় পর সে দেখা শুরু করে এবং তার মানসিক অবস্থা আরও বিকৃত হতে থাকে। মিয়াজাকি একটা ক্যামেরা কিনেছিল এবং এই ক্যামেরা দিয়ে সে লুকিয়ে লুকিয়ে মেয়েদের ছবি তুলত। মিয়াজাকি মানসিকভাবে এতটা বিকৃত হয়ে গিয়েছিল যে সে নাকি একদিন লুকিয়ে লুকিয়ে তার বোনের গোসল করা দেখছিল। মিয়াজাকিকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি এই কাজগুলো কেন করেছো, তখন সে বলেছিল, এগুলো আমি করিনি, এই কাজগুলো র্যাটম্যান করেছে। র্যাটম্যান নামে সে নিজের একটা কাল্পনিক চরিত্র বানিয়ে নিয়েছিল এবং তার মতে তার ভেতরের এই শয়তানটাই তাকে দিয়ে এইসব কাজ করাতো। মিয়াজাকির তার এইসব জঘন্য কাজের জন্য কোনো আফসোস ছিল না। সে বলতো, আমি তো কোনো অন্যায় করিনি, আমি অনেক বড় ভালো কাজ করেছি। তো অবশেষে 2008 সালের 17 জুন এই জানোয়ারটাকে ফাঁসি দেওয়া হয়। ফাঁসিতে ঝোলানোর আগে সে নাকি বলেছিল, তোমরা দুনিয়ার মানুষকে বলে দিও আমি একজন ভদ্রলোক ছিলাম। এই লোকটা মানসিকভাবে এতটাই অসুস্থ ছিল যে তার এসব কাজের জন্য কোনো আফসোস তো ছিলই না, বরং সে নিজেকে অনেক ভালো মানুষ মনে করত। মিয়াজাকিকে যখন পুলিশ গ্রেফতার করেছিল তখন তার বাবা তাকে ছাড়ানোর জন্য কোনো চেষ্টা করেনি, বরং সে তার জায়গা জমি বিক্রি করে দিয়ে ভিকটিমদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছিল এবং 1994 সালে ছেলের অপকর্মের লজ্জা আর প্রতিবেশীদের কথা সহ্য করতে না পেরে মিয়াজাকির বাবা হত্যা করে। দর্শক, গল্পটা এখানেই শেষ, কিন্তু অপরাধ এখনো শেষ হয়নি। মানবজাতির দুর্ভাগ্যের বিষয় হলো সুতোমু মিয়াজাকির মতো এমন জানোয়ারগুলো আমাদের পৃথিবীতে এখনও ঘুরে বেড়াচ্ছে। তাই নিজের ছোট্ট বাচ্চাটাকে দেখে শুনে রাখুন এবং ছোট বাচ্চাদের সাথে সবসময় মন খুলে কথা বলুন, তাদের মনের কথা শুনুন এবং খেয়াল রাখুন কোনো বাচ্চা যেন একাকিত্বে না ভোগে। তাহলে হয়তো ভবিষ্যতে কখনো সুতোমু মিয়াজাকির মতো এমন জানোয়ার তৈরি হবে না। ভিডিও ভালো লাগে লাইক দিতে ভুলবেন না। এমন অদ্ভুত ভয়ঙ্কর সত্য ঘটনা আরও শুনতে চাইলে সাবস্ক্রাইব করে কাগজের গল্পের সাথেই থাকুন। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে।